স্বাগত সবাইকে চ্যানেল আইয়ের কাচের পর্দায়। বিভিন্ন বিষয় নিয়ে বিভিন্ন সময় চ্যানেল আইতে বিভিন্ন আয়োজনে আমরা আপনাদের সামনে হাজির হয়েছি বিভিন্ন সময়। আজও তার ব্যতিক্রম নয়, হাজির হয়েছি বাংলাদেশ নিয়ে। বাংলাদেশ এই শব্দটি দুটি রঙের, লাল আর সবুজ। চ্যানেল আইয়ের স্ক্রিনে যে লোগোটি দেখেছেন সেটিও লাল আর সবুজ। আর যদি আমি আপনাকে প্রশ্ন করি আপনার হৃদয়ের রং কি, আমি নিশ্চিত লাল রক্তের সঙ্গে আপনি সবুজ শব্দটি জুড়ে দেবেন, কারণ বাংলাদেশের প্রতিটি মানুষ, প্রতি বাঙালির হৃদয়ের রং হচ্ছে লাল এবং সবুজ। স্বাধীনতার সেই লাল সূর্য উঠেছে, শুরু হয়েছে ৪৭-এর দেশভাগ থেকে, সেখান থেকে ৫২ ভাষা আন্দোলন, ৬৬-তে আমাদের ৬ দফা, ৬৯-এ সেই নির্বাচন এবং ৭১-এ আমরা স্বাধীন করেছি আমাদের দেশকে। সেখান থেকে এগিয়ে চলা একটি মুহূর্তের জন্য বাংলাদেশ কিন্তু অর্থনৈতিক প্রবৃদ্ধির ক্ষেত্রে পিছপা হয়নি। এটি বাংলাদেশের ইতিহাসে একটি উজ্জ্বল দিক এবং এই যে অগ্রযাত্রা, এই যে এগিয়ে চলা, তার পেছনে সফলতা কাদের, সার্থকতা কাদের? বাংলাদেশের প্রতিটি মানুষ, আপামর জনসাধারণ এবং যারা নেতৃত্ব দিচ্ছেন। তেমনি আজ বিশ্বের চোখে বাংলাদেশ এই শীর্ষক অনুষ্ঠানে হাজির হয়েছেন সরকারের প্রতিনিধি দল, যারা কিছুদিন আগেই ইউরোপিয়ান ইউনিয়নের ইউরোপিয়ান পার্লামেন্ট এবং ইউরোপিয়ান কাউন্সিল সফর করেছেন 10-11 মে। শুরুতে আমাদের সঙ্গে রয়েছেন আনিসুল হক, আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী। স্বাগত আপনাকে। আমাদের সঙ্গে রয়েছেন শাহরিয়ার আলম, পররাষ্ট্র প্রতিমন্ত্রী। আপনাকেও স্বাগত জানাচ্ছি। রয়েছেন আমাদের সঙ্গে আরও একজন, মোহাম্মদ শাহাদাত হোসেন, ইউরোপীয় ইউনিয়নে নিযুক্ত বাংলাদেশি রাষ্ট্রদূত। আপনাকেও স্বাগত জানাচ্ছি। শুরুতে আমরা আনিসুল হক আপনার কাছে যেতে চাই। কিছুদিন আগে একটি সফর হয়েছে 10-11 মে, এই সফরের গুরুত্বটা সম্পর্কে আমি আপনার কাছে জানতে চাইব। প্রথমে আমি একটু বলতে চাই যে বাংলাদেশের যে পররাষ্ট্র নীতি, সেই নীতিতে বলা আছে যে আমরা সকলের সাথে বন্ধুত্ব চাই, কারোর সাথে বৈরিতা চাই নেই, এবং সেই আলোকে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার সবসময় সব দেশের সাথেই সময়ে সময়ে ইন্টারঅ্যাকশন করেন। এবং ইন্টারঅ্যাকশনের আরেকটা বড় দিক হচ্ছে যে যেখানে ধরেন ইউনিয়ন অ্যান্ড অ্যাসোসিয়েশন এইরকম আছে, ক্লাস্টার অফ নেশনস টুগেদার একটা ইউনিয়নের ইয়ে করে, সেইখানে আমরা আলাপ আলোচনা করি আমাদের দিক থেকে আমাদের অবস্থান বোঝানোর জন্য এবং আমাদেরকে আরও পরিচিত করার জন্য। ইউরোপিয়ান ইউনিয়ন আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বন্ধু ইউনিয়ন। তার কারণ হচ্ছে, প্রথম কথা হচ্ছে যে শুধু রাজনৈতিক দিক থেকে না, আমরা কিন্তু ব্যবসা বাণিজ্যের দিক থেকে আমাদের বিশাল একটা পার্টনার হচ্ছে ইউরোপিয়ান ইউনিয়ন, এবং আমাদের যে ট্রেড সারপ্লাস তাদের সাথে কিন্তু সবচেয়ে বেশি। তো সেই ক্ষেত্রে ইউরোপিয়ান ইউনিয়নের সাথে আমাদের এই আলাপ আলোচনা, এই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক সবসময় বজায় রাখার প্রয়াস আমাদের আছে। তো সেইখানে আমরা যেটা করতে চেয়েছি সেটা হচ্ছে, প্রথম, এখন দেখেন ইউরোপিয়ান ইউনিয়নেরও কিন্তু কিছু পরিবর্তন হচ্ছে। আগে ইউনাইটেড কিংডম ইউরোপিয়ান ইউনিয়নের একটা পার্ট ছিল, ব্রেক্সিটের কারণে তারা এখন নিজেদের ব্যাপারে নিয়ে তারা অত্যন্ত ব্যস্ত। এবং এই যে ইউনাইটেড কিংডম যেহেতু আমাদের সাথে তাদের সম্পর্ক 300-400 বছরের, সেইখানে ইউনাইটেড কিংডম আমাদেরকে ইউরোপিয়ান ইউনিয়নে উপস্থাপন করতে পারতো সঠিকভাবে, তার কারণ তারা আমাদেরকে চেনে। কিন্তু এখন যেটা হচ্ছে যে ইউরোপিয়ান ইউনিয়নের এই ইউনাইটেড কিংডম চলে যাওয়ার পরে হয়তো একটা ভ্যাকিউম থাকতে পারে। সেই একটা অবস্থান থেকে আমরা মনে করেছি যে আমরা কি সেটাও আমাদের তাদের কাছে তুলে ধরা প্রয়োজন। কিছু কিছু আইনের ব্যাপারে ইউরোপিয়ান পার্লামেন্টে কথা হয়েছে আমাদের আলাপ আলোচনায়। আমরা যেখানে যেখানে গেছি, একটা হচ্ছে যে ইউরোপিয়ান পার্লামেন্টে সাউথ এশিয়ার জন্য একটা পার্লামেন্টারি সাবকমিটি আছে, তাদের সাথে আমরা বৈঠক করেছি। ইউরোপিয়ান ইউনিয়নের 2জন কমিশনারের সাথে, একজন হচ্ছে ইমিগ্রেশন কমিশনার, আরেকজন হচ্ছে স্কিলস ডেভেলপমেন্ট কমিশনার, তো 2জনের সাথে বৈঠক করেছি। এবং বেলজিয়ামের পররাষ্ট্রমন্ত্রী ও আইনমন্ত্রীর সাথে বৈঠক করেছি। তো সেই ক্ষেত্রে আমরা মানে সকল স্ফিয়ারের যারা নেতৃত্ব, সেইখানে আমাদের অবস্থান বুঝিয়েছি। অবস্থানের প্রথম যেই বিষয়গুলি আপনার উঠে এসছে, সে প্রথম একটা হচ্ছে যে আমরা এই তাদের একটা জানার ইচ্ছা ছিল যে বেবজা আইন বলে, লেবার অ্যাক্ট বলে একটা ল হচ্ছে, সেইখানে কিছু একটা প্রশ্ন উঠেছে যে সেইখানে আপনার ট্রেড ইউনিয়নের কোনো জায়গা নাই। তো সেইটা কিন্তু একটা মিসকনসেপশন। তার কারণ হচ্ছে যে আপনার এই আইনে ওয়ার্কার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন বলে, ট্রেড ইউনিয়ন নামে না হলেও ওয়ার্কার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন বলে একটা অ্যাসোসিয়েশন করার আইনে ব্যবস্থা আছে। সেইটা
এবং সেটা কিভাবে হবে আইনেই কিন্তু প্রসিডিউরটাও লেইড ডাউন। এটা কিন্তু আমরা একটু ডিটেইল আপনার কাছে জানতে চাইবো যে স্পেসিফিক আরএমজি সেক্টরের যে আইনটা সম্পর্কে আপনি এক্সপ্লেইন করেছেন এবং বাল্য বিবাহের যে আইনটা আছে সেটা সম্পর্কে আপনি এক্সপ্লেইন করেছেন। তাহলে এটাতে আমরা ফিরে আসছি আরেকটু এক্সপ্লেইন করতে। আমার মনে হয় শাহরিয়ার আলম আপনার কাছে আমি যাচ্ছি। স্যার কিন্তু মাননীয় মন্ত্রী কিন্তু খুব সুন্দর করে আমাদের সংবিধানের প্রথম দিন যে বাক্যটা আমাদের আছে, ফ্রেন্ডশিপ টু অল মেলাইজ টু নান, এই যে আমরা সকলের সঙ্গে বন্ধুত্ব করব, সেটি প্রথম দিনের নির্দেশনা অনুযায়ী আমরা এখনও আমাদের কনস্টিটিউশন অনুযায়ী চলছি। আপনার কাছে আমার প্রশ্ন হচ্ছে যে এই স্পেসিফিকভাবে ইউর সাথে আমাদের যে সম্পর্ক, সেখানে আমরা লাভবান হয়েছি কতটা? এই সফরটি আমাদের ধারাবাহিক ইউর সাথে সম্পর্কের একটি অংশ। আমাদের মিশন সেখানে আছে, কিন্তু তারপরেও মাঝে মাঝে উচ্চ পর্যায়ের মন্ত্রী পর্যায়ের বৈঠকগুলি জরুরি, বিশেষ করে একটা ট্রানজিশনের মধ্যে ইউরোপিয়ান ইউনিয়ন এই মুহূর্তে আছে। এবং বাংলাদেশেও আমরাও কিন্তু অর্থনৈতিক উন্নয়ন, আমরা যেটাকে বলি যে ফ্রম এইড টু ট্রেড, এই শেখ হাসিনার সরকারের সময় গত 8 বছরে আমাদের একটা বড় শিফট হয়েছে। ইউরোপিয়ান ইউনিয়ন থেকে একসময় ট্রেড সবচেয়ে বেশি পেতাম, এটা উন্নয়ন সহযোগী এখনও তারা চায় এইড, সেইটাকে আমরা খুব গ্র্যাজুয়ালি বাট শিওরলি ট্রেডে রূপান্তরিত করতে পেরেছি। তো অব্যাহত হবে তাদের সাথে ট্রেড রিলেটেড এনগেজমেন্টের জন্য তারা কতটুকু সন্তুষ্ট আমাদের কার্যক্রমে, এবং সেই সাথে সাথে সামনে যখন আমরা নিম্ন আয়ের রাষ্ট্র থেকে মধ্যম আয়ের রাষ্ট্রে যে পা দিচ্ছি, এই ট্রানজিশনেও একটা বড় পরিবর্তন সামনে আসবে। সেটি হচ্ছে আমরা যে এভরিথিং বাট আর্মস ইবি এর আন্ডারে যে জিএসপি ফ্যাসিলিটিটা পাই, আমরা নিম্ন আয়ের রাষ্ট্র থেকে গ্র্যাজুয়েশন হয়ে গেলে এটা কিন্তু চলে যাবে, এই সুবিধাটি আমরা পাবো না। তখন আমাদের কি স্ট্র্যাটেজি হওয়া উচিত, এই বিষয়গুলো আমরা আলাপ করেছি তাদের সাথে। তবে এর বাইরেও আমরা কিছু কাজ করেছি, সেটা হলো যে একটি থিঙ্ক ট্যাঙ্ক আমাদেরকে সুযোগ করে দিয়েছিল। ইউরোপিয়ান ইউনিয়নের সদস্যভুক্ত রাষ্ট্রগুলির অনেকেই ছিলেন সেখানকার। আমরা সবসময় ইউরোপিয়ান ইউনিয়নকে কিন্তু একটা মডেল হিসেবে দেখি, when as far as connectivity is concerned, as far as regional and sub-regional cooperation is concerned। তো সেই জায়গায় আমরা ইন্সপিরেশনটুকু নেওয়া এবং তাদেরকে মত বিনিময় করা, এবং এই অঞ্চলের উপ-আঞ্চলিক সহযোগিতা ইউরোপিয়ান ইউনিয়ন কতটুকু সহযোগিতা করতে পারে ক্যাপাসিটি বিল্ডিংয়ে, এই বিষয়গুলো আমরা আলাপ করেছি। এবং এটা কন্টিনিউয়াস এনগেজমেন্টের পার্ট। এবং আপনারা জানেন যে এখন ঢাকাতে এই সপ্তাহে সাস্টেনেবিলিটি কম্প্যাক্ট একটা রিভিউ হচ্ছে। এই বৈঠকে যে দলটি এসছেন তাদের সাথে আমরা একটু অগ্রবর্তী দল হিসেবে তাদের সাথে বৈঠক করে গ্রাউন্ড রিয়েলিটি বুঝিয়ে এই বিষয়গুলো আমরা আলাপ আলোচনা করেছি। সার্বিক অর্থে এই সফর সামনের দিনে তাদের সাথে সম্পর্কের গভীরতা এবং ব্যাপ্তি বিস্তৃতিতে আরও সহযোগিতা করবে। আপনার কাছে আমি সরাসরি প্রশ্ন করতে চাই যে দেশের আর্থসামাজিক উন্নয়নের ক্ষেত্রে এটিও একটি পদক্ষেপ ছিল। সার্বিকভাবে আপনার প্ল্যানিং, পদক্ষেপ এবং পরিকল্পনা কি কি আছে বাংলাদেশকে আপহোল্ড করবার জন্য? মাননীয় আইনমন্ত্রী যেটা বলেছেন যে ওভারঅল তাদের সাথে আমাদের যে দ্বিপাক্ষিক সম্পর্ক ইউরোপিয়ান ইউনিয়নের সাথে, তা অত্যন্ত চমৎকার। এই চমৎকার দ্বিপাক্ষিক সম্পর্ককে কাজে লাগিয়ে আমরা ইউরোপিয়ান ইউনিয়নে টোটাল আমাদের এক্সপোর্ট হলো $34 বিলিয়ন। তার ভিতরে $28 বিলিয়ন আমরা আরএমজি এক্সপোর্ট করি। সুতরাং আরএমজি আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা সেক্টর, এবং এটা আরও দিনের দিন উন্নত হবে। যদিও কিছু কিছু অ্যাপ্রিহেনশন আছে যে এমন হতে পারে যে আমরা যখন গ্র্যাজুয়েট করে হায়ার স্ট্যাটাসে চলে যাব, অর্থাৎ আমরা মিডল ইনকাম কান্ট্রিতে পরিণত হব, তখন আমাদের কিছু ফ্যাসিলিটিস থাকবে না। কিন্তু এই ফ্যাসিলিটিস না থাকলেও দেয়ার আর মেনি আদার ফ্যাসিলিটিস। আমরা সেই জায়গায় কাজ করছি, সেখানে উন্নয়নের কাজ করছি, যে আমি যখন পরবর্তী ধাপে উঠব, সেই ধাপে যাওয়ার পরে অ্যাডজাস্টমেন্টটা আমি কীভাবে করব, কী ফ্যাসিলিটিস আমি পাবো, ওরা কিভাবে ট্রেড, আমার ট্রেড থেকে ওরা কিভাবে বেনিফিট পাবে, এবং সেখান থেকে আমরা কিভাবে বেনিফিট পাব, এই কাজগুলো অলরেডি আমি, আমার মিশন, আমার কর্মকর্তা, আমার মন্ত্রণালয়, সরকার এবং বাণিজ্য মন্ত্রণালয় সবাই মিলে এই কাজটার সাথে আমরা এখন নিয়োজিত আছি। মোহাম্মদ শাহাদাত হোসেন, থ্যাংক ইউ সো মাচ। আপনার কথা রেশ ধরে আমি আমাদের আইন মন্ত্রীর কাছে যাব, যে উনি কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ কথা বলেছেন। স্পেশালি উনি যে কথাটি বললেন, একেবারে একটা বৃহৎ অংশ 28 বিলিয়ন, এটা হচ্ছে 34 হবে अबाउट 34 এর মধ্যে 34 বিলিয়ন হচ্ছে আপনার এক্সপোর্ট, টোটাল এক্সপোর্ট। 28 বিলিয়ন হচ্ছে আরএনজি এক্সপোর্ট। তাহলে তো অনেক বড়। হ্যাঁ,
90% of our foreign exchange comes from RMG. তাহলে আপনার কাছে আমার প্রশ্ন হচ্ছে যে ছোট ছোট দুটি বিষয়, যেমন যদি আমি এই গত 24শে এপ্রিলের কথাই বলি, রানা প্লাজার যে ঘটনাটি ঘটেছে সেখান থেকে কিছু মানুষ বলছে তারা সরকার যা দিয়েছে তা পায়নি, আবার বিজিএম এর প্রেসিডেন্টের কাছে আমরা যখন যাচ্ছি মাইক্রোফোন ধরছে তিনি বলছেন যে সকলকে দেয়া হয়েছে। এই যে উনি বললেন সুন্দর করে একটি কথা, মিডিয়ার মাধ্যমে একটি কনসেপশন তৈরি হচ্ছে, একটা ইমেজ তৈরি হচ্ছে, এই ইমেজটি আমাদের জন্য তো অবশ্যই আন্তর্জাতিক অঙ্গনে ক্ষতিগ্রস্ত করবে আমাদেরকে। তাহলে এটা প্রোটেকশন দেবার জন্য কি করণীয় এবং আইনের বিষয়টি আপনার সঙ্গে ইউর কি কমিউনিকেশন হয়েছে তার বিষয়ে যদি একটু আলোকপাত করেন। আপনাকে অনেক ধন্যবাদ, আপনি একটা অত্যন্ত রেলেভেন্ট কোয়েশ্চেন জিজ্ঞেস করেছেন। আজকে আমরা হচ্ছি আফটার চায়না দ্য সেকেন্ড লার্জেস্ট রেডিমেড গার্মেন্ট এক্সপোর্টার্স ইন দ্য ওয়ার্ল্ড। আপনি যে এই কথা বললেন যে বিশ্বজয়, আমরা রেডিমেড গার্মেন্টস দিয়ে কিন্তু আমরা প্রায় বিশ্বজয় করে ফেলেছি। এখন বলতে হয়, আমি একটা টেলিভিশন প্রোগ্রাম দেখছিলাম যখন ইউনাইটেড স্টেটসের ইলেকশন, প্রেসিডেন্সিয়াল ইলেকশন হচ্ছিল, তো তখন বলা হচ্ছিল যে ট্রাম্প সাহেবের শার্টটা হচ্ছে বাংলাদেশ থেকে, এটা জ্যাকেটটা হচ্ছে চায়না থেকে। তো দিস ইজ ওয়্যার উই হ্যাভ গন। আগের সেই আমাদেরকে যে বলা হতো আমরা তলাবিহীন ঝুড়ি, সেই অবস্থা কিন্তু আমাদের নাই। তো সেই ক্ষেত্রে আমাদের এই মার্কেটটাকে শুধু প্রোটেক্ট না, আমাদের এই মার্কেটটাকে বাড়াতে হবে। তো এবং ইউ ইজ এ ভেরি লার্জ পার্টনার ইন দ্যাট। ইউএ আমরা এই যে 28 বিলিয়নের কথা বললেন, তার আমার যতদূর জানি, আই মে বি রং, আই মে বি রাইট, 17 থেকে 18 বিলিয়ন হচ্ছে শুধু ইউতেই আমরা এক্সপোর্ট করি। সো লার্জ পার্ট অফ আওয়ার এক্সপোর্ট ইজ কনসেন্ট্রেটেড ইন দি ইউরোপিয়ান ইউনিয়ন কান্ট্রিজ। তো সেই ক্ষেত্রে এই রানা প্লাজায় একটা নেগেটিভ পাবলিসিটি আমাদেরকে দেওয়ার জন্য অনেকেই ব্যস্ত হয়ে গিয়েছিল। তো সেই রানা প্লাজার ইয়ের থেকে, আনফর্চুনেট ট্র্যাজেডির থেকে উঠে আসতে কিন্তু আমাদের অনেক চেষ্টা করে উঠে আসতে হয়েছে। আজকে আমাদের যে গার্মেন্টস ফ্যাক্টরি, আমার মনে হয়, আমার জানা মতো, এবং গার্মেন্টস ইন্ডাস্ট্রির লোকদের সাথে কথা বলার পরে, আমাদের যে ফ্যাক্টরিগুলি আছে তার মেজরিটি, হায়ার মেজরিটি, আমি বলবো একটা বিরাট পার্সেন্টেজ কমপ্লায়েন্ট ফ্যাক্টরিজ। তো এইখানে কিন্তু তাদের আর কমপ্লেইন নাই। এখন হচ্ছে যে এই যে আপলিফটে কিন্তু যারা ওয়ার্কার্স, তাদের বেনিফিটও বেড়ে গেছে। আপনি দেখবেন যে এই সরকার আসার আগে বেতন ছিল 1600 টাকা, এখন সেটা একবার মাননীয় প্রধানমন্ত্রী 3200 টাকা করেছেন, তারপরে এখন কিন্তু সেটা 5300 টাকা বেসিক। এইগুলি কিন্তু আমাদেরকে বলতে হবে, যদি আমরা শুধু মনে মনে রেখে দিই তাহলে সেটা একটা কাজ। তারপরে তাদের ওই নতুন আইনের ব্যাপারে, ধরেন ইউরোপিয়ান ইউনিয়নের কিছু, ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশনের কিছু বক্তব্য আছে, এই সব বক্তব্য নিয়ে তারা যেটা ইয়ে করছিল, আমি পরে আসবো, বেবজা আইনটার উপরে তাদের একটা বক্তব্য তাদের ছিল, সেইখানে তাদের আর হ্যাঁ, আপনি আরেকটা আইনের কথা বলেছেন, চাইল্ড ম্যারেজ রেস্ট্রেইনট অ্যাক্টেও তাদের একটা জিজ্ঞাসা ছিল, তো সেইগুলি তাদেরকে ব্যাখ্যা করে। আমি চাইল্ড ম্যারেজ অ্যাক্টে আপনার কাছে আরও একবার আসবো। এই মুহূর্তে আমরা আরএনজির জায়গায় আছি এবং একটু আগে আমরা জানতে পারলাম $34 বিলিয়ন হচ্ছে আমাদের এক্সপোর্ট, এবং সেখানে $28 বিলিয়ন হচ্ছে আমাদের তৈরি পোশাক খাতে। সেটিকে সম্ভবত টার্গেট করা হয়েছে যে আমরা 50 বিলিয়নে উন্নীত করতে চাই। শাহরিয়ার আলম, আপনার কাছে আসবো। এই যে আমাদের একটা টার্গেট সেট করেছি, আমরা যে যাচ্ছি সামনের দিকে, সেক্ষেত্রে এই সফরটি কোনো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে কিনা, এবং আমাদের যে পরিকল্পনা এই সফরের বিষয়ে স্পেশালি, সেটা কতটা বাস্তবায়িত হয়েছে? একটি বিষয় আমরা নিশ্চিত হয়েছি থ্রু দ্যাট সেমিনার, সেখানে স্থানীয় বক্তারা তাদের বক্তব্যে বলেছেন যে বাংলাদেশের যে ডেভেলপমেন্ট এবং তারা যে সহযোগিতা করেছেন, এটা নিয়ে তারাও গর্ববোধ করেন, এবং বাংলাদেশ যে এগিয়ে যাচ্ছে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে, এবং শুধুমাত্র ট্রেডে নয়, সোশ্যাল সেফটি নেটওয়ার্কগুলিতে, কর্মসংস্থান তৈরিতে, বিশেষ করে আপনার নারীর ক্ষমতায়ন থেকে শুরু করে আপনার দারিদ্রতার হার কমানো পর্যন্ত, এবং সেই সাথে সাথে দ্য ফাইনার ইস্যুজ লাইক ক্লাইমেট চেঞ্জে বাংলাদেশ যে ইনিশিয়েটিভগুলি নিয়েছে। তো সার্বিক অর্থে এই সফরটি ছিল বাংলাদেশকে তাদের কাছে প্রপারলি তুলে ধরা, এবং সেই সাথে সাথে সামনের দিনে তারা অব্যাহতভাবে আমাদেরকে সহযোগিতা করে যাবেন। এটি শুধুমাত্র যে গার্মেন্টসের ক্ষেত্রে তা নয়, এবং গার্মেন্টসের ক্ষেত্রে আমি তো বললাম একটু আগেই যে সাস্টেনেবিলিটি কম্প্যাক্টের বৈঠক ঢাকাতে হচ্ছে, এবং সামনের দিনে আরও ভালোভাবে আমরা এই কাজগুলি কীভাবে করতে পারি। মাননীয় মন্ত্রী মহোদয়ের সাথে যে কমপ্লায়েন্সের ইস্যুটা যেটা বললেন, তার সাথে একটি লাইন শুধুমাত্র আমি যোগ করবো, সেটি হলো যে রানা প্লাজার পরে ইট ওয়াজ এ ভেরি হিউজলি এক্সপেন্সিভ লার্নিং প্রসেস ফর আস, এটা তো অস্বীকার করার কোনো উপায় নেই। কিন্তু তারপরে বাংলাদেশ যেভাবে ঘুরে দাঁড়িয়েছে, যে দ্য স্টেটমেন্ট আই ইউজ ওয়েন আই গো ওভারসিজ, যে
বাংলাদেশের গার্মেন্টসের মতো পরিষ্কার গার্মেন্টস পৃথিবীর খুব বেশি দেশে নেই। এই পরিষ্কার কথাটির অর্থ হচ্ছে এটার পেছনে যে শ্রমটুকু দেওয়া হচ্ছে, শ্রমের মূল্য যতটুকু বা কম্পেনসেশন যতটুকু দেওয়া হচ্ছে, শ্রমের মূল্য সবসময় টাকা দিয়েও নির্ধারণ করা যায় না, বাট রাষ্ট্র হিসেবে নিয়ম হিসেবে একটা অ্যামাউন্ট আমরা ফিক্স করে দিই। কিন্তু তারপরেও এটাকে যে সবসময় বেটার করার যে চেষ্টা ফ্রম টপ টু দ্য বটম টিয়ার অফ আওয়ার স্টেক হোল্ডার্স, এই বিষয়গুলো আমরা মনে হয় তুলে ধরতে পেরেছি এবং তারা অব্যাহতভাবে সহযোগিতাগুলি করে যাবেন এরকম আশ্বস্ত আমরা হয়েছি এই সফরের মধ্যে। আমি এখানে শুধু আরেকটা জিনিস অ্যাড করব, সেটা হচ্ছে যে যেটা আমরা তুলে ধরেছি এবং যেটা বাস্তব, সেটা হচ্ছে যে আমাদের যে গার্মেন্ট ইন্ডাস্ট্রির এমপ্লয়ার অ্যান্ড এমপ্লয়ি রিলেশনশিপ, এটাও যে অন্যান্য জায়গার থেকে মাচ বেটার, সেটাও কিন্তু আমরা তুলে ধরেছি এবং এটাও তারা স্বীকার করেছেন যে আমাদের কথাটাই যে কথা তা না, তাদের কাছেও তাদের চ্যানেলে ইনফরমেশন আছে যে আমাদের এই সম্পর্কটা অত্যন্ত ভালো। ধন্যবাদ। বলছিলেন নারীর ক্ষমতায়নের কথা, আজকের এই যে আপনি সফরটি বলেছেন সেখানে নারীর ক্ষমতায়ন, শিক্ষার হার, এই বিষয়গুলো কতখানি আলোকপাত করেছেন আপনারা? আচ্ছা, আমি ধন্যবাদ। আমি একটু মাননীয় পররাষ্ট্র প্রতিমন্ত্রীর কোশ্চিন থেকে একটু অ্যাড করতে চাই। যে আপনি বলেছেন যে আমাদের এটা 28 লাখ থেকে আমাদের উন্নয়ন হবে 50 লাখ, 50 বিলিয়ন, 50 বিলিয়ন। তো আপনি ঠিকই বলেছেন যে আমাদের কাজ, সরকার থেকে আমাদের কাজ হলো যে টু বিল্ড দ্য হাইওয়ে অফ ফ্রেন্ডশিপ, and when the friendship is there, way is there, we have to upgrade it to highway, because we will be upgraded to different economic step. আমরা যাচ্ছি মিডল ইনকাম কান্ট্রিতে। তা আমরা ইউরোপিয়ান ইউনিয়নের সাথে আমাদের ফ্রেন্ডশিপের হাইওয়ের ফাউন্ডেশন ওনারা লে করে এসছেন। উই উইল বিল্ড অন দ্যাট, এবং ওই হাইওয়েতে আমাদের যে ট্রেড, আদার কোঅপারেশন, সবগুলোই ওইটা দিয়ে আরও বেশি সচল হবে, এটা আমরা বিশ্বাস করি। নারী উন্নয়ন কথা বলতে গেলে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নারী, মাননীয় বিরোধী দলীয় নেত্রী নারী, স্পিকার। সুতরাং নারী উন্নয়নের কথা এবং নারীর বিষয়ে যখন কথা আসছে, তাদের রাইটস অ্যান্ড প্রোটেকশন, তখন সবই তো নারীর হাতে। সুতরাং এটার উপরে তাদের অ্যাটলিস্ট ইউরোপিয়ান ইউনিয়ন ইজ হাইলি স্যাটিসফাইড উইথ দ্য স্টেটাস অফ উইমেন ইন বাংলাদেশ। আমাদের বাচ্চারা প্রশ্ন করে যে কি এমন ঘটনা হতে পারে যাতে করে আমাদের এক বন্ধুকে 16 বছরে বিয়ে করতে হবে, বাচ্চাদের প্রশ্ন। একই প্রশ্ন ইউরোপিয়ান ইউনিয়ন আপনাদের কাছে নিশ্চয়ই করেছে। তো আমি স্যার আপনার কাছে সর্বশেষ প্রশ্নটি ছুটতে চাই, এই যে নিয়মটি হয়েছে, এখনও আমরা বিশ্বাস করি নেদারল্যান্ডসেও কিন্তু এমন নিয়ম আছে যে বিশেষ আইনে বিয়ে দেয়া যাবে, কিন্তু বাংলাদেশে যেখানে 63% বাচ্চার বিয়ে হয়ে যাচ্ছে এত অল্প বয়সে, তখন এই আইনটিকে আসলে আমাদের বাল্যবিবাহ কমাতে সাপোর্ট করবে, নাকি এটি কোনো নেতিবাচক দিকে আমাদেরকে ঠেলে দিতে পারে? আপনি বলেছেন নিয়ম, ঠিক আছে, নিয়ম কথাটা, আইনটায় নিয়মটা কিন্তু অন্য। আইনটার মধ্যে নিয়মটা যেটা আইন, সেটা হচ্ছে যে কোনো মেয়ে 18 বছর বয়স বা তার ঊর্ধ্বে না হলে সে বিয়ে করতে পারবে না, আর কোনো ছেলে 21 বছর বা তার ঊর্ধ্বে বয়স না হলে বিয়ে করতে পারবে না। দ্যাট ইজ দ্য ল, দ্যাট ইজ দ্য রুল, দ্যাট ইজ দ্য নিয়ম, ঠিক আছে। এখন আমাদের কিছু এক্সেপশন রাখতে হয়। একটা আইন যখন এটাকে খুব ভালো আইন বলা হয়, তখন এটার প্রয়োগের আপনার ইজি, এটাকে ইমপ্লিমেন্টেশনের জন্য এটা যে সহজ হয় সেরকম একটা দিক দেখতে হয়। আর এটাকে দেখতে একটা জিনিস দেখতে হয়, সেটা হচ্ছে যে কোনো যদি বিশেষ একটা সার্কামস্টেন্সের মধ্যে পড়ে এই আইনটা দিয়ে যদি কোনো একটা বিশেষ সার্কামস্টেন্স থাকে, সেইটাকেও এই আইনটাই কিন্তু ব্যবস্থা রাখতে হয় সেটার জবাব দেওয়ার জন্য। আমরা দেখেন আমাদের দেশে আপনারা যদি দেখেন যে আমাদের দাদা দাদির কথাই যদি ভাবেন, আমার দাদির বিয়ে হয়েছিল 12 বছর বয়সে, 13, 11, আমরা কিন্তু সেইখান থেকে আজকে সেই বয়সটাকে 18-তে নিয়ে যাচ্ছি। তো এই যে নিয়ে যাচ্ছি, এর মধ্যে কিছু এক্সেপশনস আমাদের ঘটতে পারে। সেই এক্সেপশনগুলি আমরা এই আইনের মাধ্যমে যদি জবাব না দেই, তাহলে কিন্তু আমরা এমন একটা ব্যবস্থা করে দিচ্ছি যে এখানে আমরা বলতেছি যে আমরা অন্যদিকে তাকিয়ে থাকবো কিন্তু অপরাধ হবে, সেইটা কিন্তু আমরা করতে পারি না।
আমরা উই আর এন ইনক্লুসিভ সোসাইটি, উই আর নট দেয়ার যে সমাজ থেকে কাউকে বাদ দিয়ে দিতে হবে এরকম অ্যাটিটিউড কিন্তু আইনের থাকতে পারে না, সরকারের থাকতে পারে না, দেশের থাকতে পারে না। তো সেই ক্ষেত্রে আমরা এখানে বলেছি এক্সেপশন, যদি এমন কোনো এক্সেপশনাল সার্কামস্টেন্সটা কি, এক্সেপশনাল সার্কামস্টেন্স আই উইল মেক ইট ভেরি ক্লিয়ার অ্যান্ড আই উইল বি ভেরি ক্যান্ডিড অ্যাবাউট ইট। আমরা যদি শক্ত কঠোর আইন, যেটা 16 বছর না কাউকে বিয়ে করতে পারবে না এরকম একটা যদি আইন করি, তাহলে এদেরকে কিন্তু আমরা একটা বিপদে ফেলে দিচ্ছি। এরকম সিচুয়েশন তো হতে পারে, এমন তো না যে হয় না। তো তাহলে এই সিচুয়েশনটাকে হ্যান্ডেল করার মতন একটা প্রভিশন থাকতে হবে। এই প্রভিশনটা যাতে মিসইউজ না হয়, তাহলে তার জন্য আমরা কি করেছি, আমরা বলেছি যে শুধু যে ছেলে মেয়ে কনসেন্ট হলে হবে না, শুধু অভিভাবকরা কনসেন্ট দিলে হবে না, শুধু কোর্ট কনসেন্ট দিলে হবে না, এই তিন একসাথে হয়ে যদি কোর্ট স্যাটিসফাইড হয় যে হ্যাঁ আমরা সকলে একমত যেটা হতে হবে, দিস স্পেশাল সার্কামস্টেন্স এক্সিস্ট, তাহলেই শুধু হবে। সেই ক্ষেত্রে এই যে একটা ভীতি যে এটা আমরা বাল্যবিবাহ যে 18 বছরের নিচে যেটা নিধন করার চেষ্টা করছি সেটা হবে না, আমার মনে হয় এই ভীতিটা অমূলক। গত 3 মাসে বাংলাদেশে বাল্যবিবাহ কতটুকু কমেছে আপনি নিশ্চয়ই ধারণা করতে পারেন। এবং এর পাশাপাশি স্থানীয় সরকারের সকল চেয়ারম্যানকে ইনসেন্টিভ দেওয়া হয় বাল্যবিবাহ বন্ধ করলে, মসজিদের ইমামকে পুরস্কার দেওয়া হয় বাল্যবিবাহ বন্ধ করলে, কাজীদের কথাটি স্যার বলার, ম্যারেজ রেজিস্ট্রারদের কথা স্যার বলার সুযোগ পাননি, আমি বলে দিই স্যারের পক্ষ থেকে, সেটি হলো তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে যদি তারা তাদের প্রপার এজ ভেরিফিকেশন ছাড়া বিয়ে দেন। এই কাজগুলি আগে কিন্তু এত শক্তভাবে করা হতো না। তো বাল্যবিবাহ কমানোর জন্য এবং বাল্যবিবাহ কমানোর জন্য আইনটি, এবং যারা বলেন, অনেকে বলেন এটা বাল্যবিবাহ আইন, এটা বাল্যবিবাহ প্রতিরোধ আইন, নিরোধ আইন। এবং এই যে দেখেন, আমি তো বিদেশ যাওয়ার আগেই দেখেছি 2-3টা মেয়ে তারা রুখে দাঁড়িয়েছে, এই অ্যাওয়ারনেসটা হচ্ছে। এবং এই সরকারই আপনার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান থেকে বার্থ সার্টিফিকেট নিতে হবে সেটা ম্যান্ডেটরি করে দিয়েছে। তারপরে নিকা রেজিস্ট্রার যারা আছেন, যেটা মাননীয় প্রতিমন্ত্রী বলছিলেন, তাদেরকে বলা আছে যে বার্থ সার্টিফিকেট দেখে বয়স নিশ্চিত না হয়ে তারা কোনো বিবাহ রেজিস্টার করবে না, এবং সেটা যদি করা হয় এবং পাওয়া যায় তাহলে লাইসেন্স বাতিল হবে এবং তাদেরকে ক্রিমিনালি দে উইল বি লায়াবল। থ্যাংক ইউ সো মাচ, অনেক অনেক ধন্যবাদ আপনাদেরকে সময় বের করে আসবার জন্য। আপনাকে ধন্যবাদ, আপনি একেবারে সেন্টারে বসে কি রোল প্লে করেছেন, আমাদের সবাইকে এক করেছেন। থ্যাংক ইউ সো মাচ। সুখের বাণী জানিয়ে দিই যে এমন ল কিন্তু অনেক দেশে আছে, সুতরাং ওই ল মানে কিন্তু তোমাকে 18 বছরের আগেই বিয়ে করে ফেলতে হবে, নট লাইক দ্যাট। সো বি কমফোর্টেবল, তোমরা তোমাদের সংগ্রাম চালিয়ে যাও। বাবারা যারা আছেন, মারা যারা আছেন, বাংলাদেশের 16 কোটি মানুষ যারা আছেন, সকলে মিলে আপনারা এই সাফল্যের অংশীদার। বাংলাদেশ যেভাবে এগিয়ে যাচ্ছে সেভাবেই এগিয়ে যাবে। বঙ্গবন্ধুর স্বপ্নের সেই সোনার বাংলা আমরা গড়ে তুলবই। আমাদের লাখো শহীদ যারা রক্ত দিয়েছে, যারা জীবন দিয়েছে, আমরা ছিনিয়ে এনেছি, আমাদের পূর্বপুরুষ ছিনিয়ে এনেছে স্বাধীনতার লাল সূর্য, তা একটুও আমরা ফিকে হতে দেব না। সবাই ভালো থাকবেন, ভালো রাখবেন সমাজ আর দেশটাকে। বিদায়।